কলকাতার হরিহর বোসলেনের গোশাল বাড়ির ছোট্ট পোড়ার ঘরে হঠাৎ কিসের যেন একটা মধুর আওয়াজ হলো। মিথুন আস্তে আস্তে চোখের পাতা দুটো খুলল। কিছু ভাবার আগে একজনের কণ্ঠস্বর শোনা গেল। কোথায় যেতে বলছো আমাকে? আমি হলাম চমচম সিং, কমলাভোগ রানী। তোমার নামে অভিযোগ আছে। তুমি নাকি আজ সকালে রাজপুত্র রসগোল্লা আর রাজকন্যা সন্দেশকে মাটিতে ফেলে দিয়েছো। অমন হাঁ করে তাকিয়ে দেখছো কি? চলো আমাদের রানীর কাছে, তোমার বিচার হবে। কি বললে? তোমাদের রানী? কে তোমাদের রানী? তবে শোনো। শুনে মিথুন হেসে ফেলল। তার বেশ ভালো লাগলো গানটা। চমচম সিং এর সঙ্গে সে কিছুটা এগিয়ে চলল। এগিয়ে যেতে দেখা তাতুন আর পান্তুয়ার সাথে। তাতুন আর পান্তুয়া নিজেদের মধ্যে কিছু নিয়ে কথা বলছিল। তখন পান্তুয়া কাছে এসে চমচমকে বলল, এই যে চমচম সিং, মিথুনকে সঙ্গে এনেছো? এই দেখো, তাতুনকেও সঙ্গে এনেছি। তাড়াতাড়ি যাও। দিদিমা, দেখ দেখ, এখানকার ঘর বাড়ি, গাছ, নদী, পাহাড় সব কিছু মিষ্টি দিয়ে তৈরি। বাড়ি অদ্ভুত, তাই না? এই কি ভাই, তুই এখানে
যেতে যেতে মিঠুন আর টাটুন কি দেখে দাঁড়িয়ে গেল। মিঠুন আবার চমচমকে জিজ্ঞেস করলো, আচ্ছা চমচমছি, ওই গাছতলায় ওরা কারা গো? চিনতে পারলে না তো? ও হলো ছানার গজা, রাজার সবচেয়ে পুরনো চাকর। আর ওই যে সব চিপে গজারা ঘুরে বেড়াচ্ছে, ওরা সব রানীর চাকরানী। তা ওরা সব আমার ব্যাগ ব্যাগ করে আমার দিচ্ছে কেন? ওরা রাজরানীকে গিয়ে খবর দেবে যে আসামি হাজির। তারপর রাজসভা বসবে, ডাক পড়বে জিলিপি। জিলিপি হলো আমাদের কোর্টের পেশকার। কার কি দোষ সব ওর খাতায় লেখা থাকে। বিচারের আগে রাজরানী সব মন দিয়ে শোনেন, তারপর সাজাবেন। কেমন সাজাবেন গো? হা হা হা, তুমি দেখছি এখনই ভয় পেয়ে গেছো। সাজা কি একটা, নানান রকমের আছে। শোনো যা বলি, সব কথাটি বলবে খুলে। করবে শিকার দোষ, দেখবে রানী তোমার পরে আর থাকবে না রোষ। নাও নাও চলো, ওই যে আমাদের রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। দেখো কি যেন আসছে আমাদের দিকে। ও, এই তো আমাদের নলেন গুড়, খুবই নরম মিষ্টি স্বভাবের। এই তো চমচম, তোমার কাছেই যাচ্ছিলাম। শিগগিরই রাজসভায় যাও, সকাল থেকে তোমার পাত্তা নেই। রাজামশাই খুব রাগ করেছে। মিঠুন আর টাটুনকে আমি নিয়ে যাচ্ছি। নিশ্চয় নিশ্চয়, এখনই যাই। মনে রেখো, বিচার বসবে বেলা 4 ঘটিকায়। তোমরা যথাসময়ে পৌঁছে যেও, কিন্তু দেরি করো না। আচ্ছা নরেনপুর, ওই দিকে ওটা কি গো? পুকুর মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। ওটা হলো আমাদের ক্ষীর পুকুর। আর পাশে যে পাহাড়টা দেখছো, ওইটা হলো ছানার পাহাড়। তাড়াতাড়ি এগিয়ে চলো। এখানে আবার মতিচুর হলো পান্ডা। একবার দেখলে আর রেহাই নেই। এক্ষুনি জল ভরা সিংকে খবর দেবে। সে যা ভয়ানক না, তার হাতে একটা চর খেলেই ব্যাস। নিমকিকে একদিন চর মেরেছিল, তারপর দেখে ওর চেহারা তাই কেমন হয়ে গেছে, দেখছো তো? কেন, নিমকি কি করেছিল? কয়নি আবার কি, ও তিরিবাজার রাজ্যের লোক। একবার ফাঁক পেতে এই দুধপুরিতে ঢুকে পড়েছিল, আর চোখে পর একেবারে তাল শাসে। নাও এইদিকে এসো তোমরা, এই হলো আমাদের রাজপ্রাসাদ।
রকম কারুকার্য দেখছো, একদম তোমাদের তাজমহলের মতো। দেখো, হীরা পান্নার মতো আমাদেরও পেস্তা, কিশমিশ, বাদাম দিয়ে সাজানো আছে। এগুলো কেউ খেয়ে ফেলে না? খেয়ে ফেললেই হলো, আমাদের সৈন্য সামন্ত নেই? মিহিদানা বাহিনী আছে, বডি বাহিনী আছে, লক্ষ লক্ষ সেনা সামন্ত। এই রে, দরবেশ আসছেন। উনি হলেন আমাদের সৈন্যবাহিনীর সেনাপতি। হাত তুলে নমস্কার করো তোমরা। মিথুন আর তাতুল হাত তুলে নমস্কার করতে দরবেশ গম্ভীর ভাবে শুধু ওদের দেখে একবার তাকিয়ে দেখলো। ওদেরকে নিয়ে এসেছি হুজুর। যাও তোমরা, আমার কাজ শেষ। সব দোষ স্বীকার করে নেবে, কোনো ভয় নেই। নলিনগুল চলে গেল। দরবেশ শুধু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যাঁ। তারপর আর কোনো কথা হলো না। ওরা এসে পৌঁছালো রাজসভাতে। ডং ডং করে 4টে বাজলো। মিথুন আর তাতুল এগিয়ে রাজা রানী প্রণাম করে দরবেশের নির্দেশ মতো জেলেপির কাছে এসে দাঁড়ালো। যাও ওইখানটা, জিওর কাছে গিয়ে দাঁড়াও। নিতুল, তুমি আজ 7টা বেজে 35 মিনিটে 36 সেকেন্ডে আমাদের রাজকুমার রসগোল্লা আর রাজকুমার সন্দেশকে মাটিতে ছুঁড়ে ফেলেছ। আর ঠাকুর, তুমি দিদির মতন একই কাজ করেছো। তোমাদের বিরুদ্ধে এই অভিযোগের বিপক্ষে কিছু বলার থাকলে তোমরা আমাদের আইন বিষয়ের অমৃতের কাছে দরবার করতে পারো। কি তুমি কি সব দোষ স্বীকার করছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। রাগ করে খাবার জিনিস ফেলে দেওয়া গুরুতর অন্যায়। আমি আর কখনো এই কাজ করব না। এবার থেকে মা যাই খেতে দেবে তাই হাসি মুখে খাবো। আমিও আর কখনো কারো নষ্ট করব না। বাবা, এই তো তোমাদের নাম যেমন সুন্দর, তোমাদের মনও তেমনি পরিচ্ছন্ন। তোমাদের আজকের অপরাধের জন্য আর সাজা পেতে হবে না। কি বলো মহারাজ? আপনি ঠিকই বলেছেন মহারাজ, ওদের মুক্ত করা দেওয়া হোক। মুক্ত করে দিলাম অমৃতের। আজকে হুজুর, আপনি আজ্ঞা করুন মহারাজ। এদের সমস্ত অন্যায় মুকুব করে দাও। ওদের জন্য রাজকীয় ভোজের আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ, যত্নের কোনো ত্রুটি হবে না। পুরী রাজ্যের সুনাম অক্ষুণ্ণ থাকবে। জয় জয় হোক, জয় হোক, জয় হোক। রাজসভার সকলে সাধু সাধু করে উঠল। মহারানী কমলাভোগ হাত নেড়ে মহারাজকে সমর্থন জানালেন। রানীমা বললেন, যা রাধা বল্লভী কচুরি, তোদের আর মাথা টানতে হবে না। আজকে রানীমা, দাদু, বোয়া, ওরা কোথায় গেল? ডাকতো আর লেখা। তুমি মিঠুন আর
শান্ত হন। আমি দুধপুরের মন্ত্রী বলছি। রাজসভার কাজ এখনো শেষ হয়নি। এবার লবঙ্গ অধিকা আমাদের রাজ্যের সঙ্গীতে সভা শেষ হবে। আপনারা শান্ত হয়ে দাঁড়ান। মহারাজের অনুমতি নিয়ে শুরু করছি দুধপুরী রাজ্য। সবাইকে অনুরোধ করব এক মনে হাতে হাত ধরে শুনি, তবে আজ্ঞা হোক। প্রণাম জানিয়ে লাঞ্ছার সঙ্গে দুই ভাই বোন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো। তারপর মিথুন বেশ আগ্রহের সঙ্গে লাঞ্ছাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাদের উপরে কিসের চাঁদোয়া ঝোলানো গো? বেশ দেখতে তো। তা দেখতে হবে না, ওটা যে সর ভাজা দিয়ে তৈরি। আর ওই দিকে দেখো, ওটা হলো আমাদের কয়েদখানা। ওখানে কারা থাকে? কারা হবে? কয়েদিরা কত রকম অন্যায় কাজ করে ধরা পড়ে। যেমন ওইদিকে একটি বুড়ো আছে, খুব লোভী, সন্দেশ চুরি করে খাবার অভিযোগে আটক করা হয়েছে। আর বুড়োর পাশে আর একজন থাকে, ও হলো একজন ছানাওয়ালা। আমাদের থানার পাড় থেকে ছানা চুরি করে তোমাদের বাজারে বিক্রি করতো। চলো চলো, দেখো এদিকের দই পুকুরের রাস্তা বড্ড পিছল, কিন্তু পার হলে পায়ের পুকুর। আর রাবড়ি দিঘিটাও দেখিয়ে দিই। একটু বসতে পারি? সকাল থেকে হেঁটে হেঁটে বড্ড ক্লান্ত লাগছে, খুব ঘুম পাচ্ছে। ও এই এই এখানে একটু বসে জিরিয়ে নাও দেখি। পায়েস পুকুর আর রাবড়ি দিঘির নাম শুনে মিথুন আর তাতুন একেবারে চুপচাপ বসে পড়ে। মিথুন আর নড়তে চায় না, মন যেন কোথায় হারিয়ে যায়। একটু হাওয়ায় বইলে রাবড়ি দিঘির আশেপাশে যে সুবাস ছড়ায়, সেখান থেকে আর কেউ আসতে চাইবে না। ক্ষীরমোহন, দরবেশ, চমচম সবাই দল বেঁধে সেখানেই হাজির। মহারাজের আদেশ, দুই ভাই বোনকে ভোজের পর বাড়ি পৌঁছে দিতে ওরা সকলে একসাথে যাবে। মিথুনের চোখের পাতা কেমন যেন ভারী হয়ে আসে। মিথুন আর তাতুন ওদের দেখে খুব আনন্দিত হলো। ওরা বলল, তোমাদের দুধপুরী রাজ্য আমাদের খুব ভালো লেগেছে। শুধু
শন পাখির রাস্তাগুলো ভালো লাগে। ওগুলো আবার ওখানকার রাস্তার মতনই এবড়ো খেবড়ো। তবু কজার রাস্তাগুলো চলনসই। হঠাৎ বাতাসে বুইগেলের মিষ্টি আওয়াজ শোনা গেল। ওরা অবাক হয়ে তাকাতে ক্ষীরমোহন বলল, আমাদের সেনাপতির সঙ্গে পদে আর মিহিদানা বাহিনীর সর্দার আসছে তোমাদের বিদায় জানাতে। দুধপুরি রাজ্যে বোর্ডে ও মিহিদানা বাহিনী সদর তরফ থেকে মিঠুন আর টাটুন তোমাদের দুজনকে বিদায় যাচ্ছি। ও মা, তুমি বুঝি অনেক হলুদ বোর্ডের মধ্যে একটা লাল বড়ি। এবার বুঝেছি। জানো, আমার লাল বড়ি খেতে খুব ভালো লাগে। হা 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 হা, একদম ঠিক ধরেছ। আমি সেই লাল সর্দার, সবাই আমাকে মান্য করে। আমি আশা করছি তোমার দুজনেই বৃষ্টি সমারোহ করবে আর কখনো খাবারের অপমান করবে না। তোমাদের অভিনন্দন জানাতে দেখো সবাই এসেছে। চমচম নলেন জিলিপি আর পান্তুয়া। যাবার আগে ওই দিকে তাকিয়ে দেখো, রাজামশাই রাজভোগ ও মহারানী কমলাভোগ হাত নেড়ে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তোমরাও হাত নেড়ে শুভেচ্ছা জানাও। রাজামশাই, আপনাদের সকলকে খুব ভালো লেগেছে আমার। আপনাদের কথা এসব শুনে ভিতরের মা হঠাৎ অবাক হয়ে কাছে এলেন। বুঝতে পারলেন সব ব্যাপারটা। তারপর বললেন, মিথুন মিথুন, আরে ওঠ। তুই আবার অবেলায় কি করে ঘুমাচ্ছিস? যা, চান করে নে। আমার রান্না হয়ে গেছে, মা খেতে বসে গেছে। স্কুলের পড়া শেষ করেছিস? হ্যাঁ রে বোকামে, তুই রাজভোগ কমলাভোগ বলে কি বলছিলি? খুব খিদে পেয়েছে তাই না? তোর মিষ্টি তো আমি তুলে রেখেছি। স্বপ্ন দেখছিলি বুঝি? হ্যাঁ, তোমাকে সব বলবো ওরা থেকে। যা মজার ব্যাপার।